আজকের বিষয়টি আপনারা দেখছেন খুব কাছাকাছি সময়ে অর্থাৎ হাসিনার পরপরই সিরিয়ায় স্বৈরাচার ফ্যাসিস্ট আসাদের পতন হয়েছে। আসাদ দেশ ত্যাগ করে পালিয়েছে রাশিয়ায়। ইতিমধ্যে আসাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আসাদের সহযোগীদের আ দ্রুত বিচার হচ্ছে, সর্বোচ্চ শাস্তি দেয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশে ৬ মাসের মাথায় পতিত ফ্যাসিস্ট হাসিনার দল আওয়ামী লীগ হরতাল ডেকেছে ১৮ই ফেব্রুয়ারি। তো আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগকে নিয়ে এক ধরনের তুনু ভাব আমরা দেখছি। কেউ বলার চেষ্টা করছেন একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা আমরা কিভাবে বলি? ছাত্রলীগ নিষিদ্ধ করায় আ অনেকের বুকের মধ্যে বেদনা জেগেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা আমরা না টেনে ফার্স্ট ক্লাস দেখব। চলুন দর্শক, আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আজকের অনুষ্ঠানে দর্শক জনতার কথা। আপনারা জানেন এই চ্যানেল থেকে আমি মাঝে মধ্যেই আপনাদের মতামত শোনার চেষ্টা করি। সাধারণ মানুষ, সাধারণ দর্শক যারা গভীরভাবে বিশ্লেষণ করেন, গভীরভাবে দেশ নিয়ে ভাবেন, তাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের মতামত তুলে ধরার চেষ্টা করি। আজকের বিষয়টি আপনারা দেখছেন খুব কাছাকাছি সময়ে অর্থাৎ হাসিনার পরপরই সিরিয়ায় স্বৈরাচার ফ্যাসিস্ট আসাদের পতন হয়েছে। আসাদ দেশ ত্যাগ করে পালিয়েছে রাশিয়ায়। ইতিমধ্যে আসাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আসাদের সহযোগীদের আ দ্রুত বিচার হচ্ছে, সর্বোচ্চ শাস্তি দেয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশে ৬ মাসের মাথায় পতিত ফ্যাসিস্ট হাসিনার দল আওয়ামী লীগ হরতাল ডেকেছে ১৮ই ফেব্রুয়ারি। তো আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগকে নিয়ে এক ধরনের তুনু ভাব আমরা দেখছি। কেউ বলার চেষ্টা করছেন একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা আমরা কিভাবে বলি? ছাত্রলীগ নিষিদ্ধ করায় আ অনেকের বুকের মধ্যে বেদনা জেগেছে। তো সব মিলিয়ে আসলে সাধারণ মানুষ কিভাবে দেখছেন? কেন আওয়ামী লীগকে তোষণ করা হচ্ছে? আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট রূপ আমরা দেখেছি, যে ভয়াবহ রূপ আমরা দেখেছি, বাংলাদেশের মানুষ কি শুধু রক্তই দিবে? ৭১ এ যারা জীবন দিয়েছেন তাদের স্বপ্নের কি কোনো বাস্তবায়ন ঘটেছে? ঘটে নাই। ২৪ এর বিপ্লবের যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, তাদের পাশে কি আমরা এই গত ৬ মাসে সত্যিকারভাবে দাঁড়াতে পেরেছি? আমরা কি ৯০ এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা রাজপথে ছিলেন, তাদের প্রতি কোনো খেয়াল করেছি? নাকি বাংলাদেশের মানুষ একটি গ্রুপের কাছে জিম্মি যে তারাই জীবন দিবে, আ তারা আ ফ্যাসিজম সরাবে, তারা স্বৈরাচার সরাবে, তারপরে মজা মিয়া ফজা খাবে। এভাবে তো ভাই চলতে পারে না। এগুলো সমর্থন করার কোনো কারণই নাই। গত ৬ মাসে আপনারা যদি দেখেন যে প্রধান যে রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাতে ইসলামী বা অন্যান্য বাম সংগঠন একটার পিছনে লেগে আছে। একটার পিছনে এই অভিযোগ, একটার পেছনে ওই অভিযোগ। অর্থাৎ মানে এই যে একটা বিপ্লব, এই যে একটা গণ অভ্যুত্থান ছাত্র জনতার, তার মাধ্যমে যে বিজয় আমাদের অর্জিত হলো, সেটিকে ব্যর্থ করার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যেন সবাই উঠে পড়ে লেগেছে। আজকে আমি একটি পত্রিকায় একটি ইন্টারভিউ দেখছিলাম। ইন্টারভিউ না, একটি রিপোর্ট দেখছিলাম। কালবেলা পত্রিকায় একটি রিপোর্ট করেছে। ৪ শর্তে ফিরতে পারবে আওয়ামী লীগ। আল জাজিরার সাথে সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর আলী রিয়াজ। সেখানে তিনি বলেছেন আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য ৪ টি শর্ত তিনি উল্লেখ করেছেন। ১, ১৬ বছরের শাসনামলে বিশেষ করে ২৪ সালের আন্দোলনের সময় সংগঠিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, ক্ষমা চাইলেই হয়ে গেল। ২, দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা। বুঝলাম না এই বিষয়টা আমি বুঝলাম না। ৩, শেখ হাসিনা পরিবারের কোন সদস্যকে আর নেতৃত্বে না রাখা। ৪, মানবতা বিরোধী অপরাধ সহ সব নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা। তো এই ৪ টা শর্ত উনি কাকে দিচ্ছেন? আওয়ামী লীগকে দিচ্ছেন। অর্থাৎ এই ভাবনাটা আসলো কিভাবে? অর্থাৎ আওয়ামী লীগ ফিরতে পারবে এই ভাবনাটাই তো একটি অপরাধ। ডক্টর আলী ডক্টর আলী রিয়াজের মতো একজন রাজনৈতিক বিশ্লেষক, আ যিনি অনেক ভালো বই লিখেছেন, অনেক ভালো লেখা লিখেছেন। তার মাথায় এই ভাবনাটা আসলো কিভাবে? এটাই আসলে আমার বোধগম্য হচ্ছে না। তো এই বিষয়টি নিয়ে আমি চাই যে আমাদের দর্শক যারা আছেন তারা তাদের মতামত দিবেন। আ সেই মতামত আমি আপনারা কমেন্ট সেকশনে আমি আপনাদের জন্য লিংক দিয়ে দিয়েছি। সেই লিংকে আপনারা ক্লিক করে
আমার সঙ্গে যোগ দিতে পারেন। সংক্ষিপ্তভাবে আপনারা আপনাদের মতামত তুলে ধরতে পারেন। অর্থাৎ যে বিভীষিকাময় পরিস্থিতি বাংলাদেশ অতিক্রম করেছে গত ১৬ বছরে, এই ১৬ বছরের অপরাধগুলোর আসলে কার্যকর কোনো বিচারই হচ্ছে না। গত ৬ মাস ধরে বিচারের নামে নানা মহড়া দেখছি আমরা, নানা রকম কথা শুনছি। অথচ এই বিচারগুলো এত দীর্ঘসূত্রতার কোনোই কারণ নাই। এই বিচারগুলো হতে হবে অত্যন্ত দ্রুত গতিতে সামারি ট্রায়ালের মাধ্যমে, কারণ সকল ধরনের সাক্ষ্য প্রমাণ জলজ্যান্ত। এখানে এত অনুসন্ধানেরও আর কিছু নাই। এখন ধরেন প্রথাগতভাবে মামলার যেভাবে অনুসন্ধান চলে, সেই অনুসন্ধান করে যদি আপনি বিচার করতে যান, তাহলে এটি দীর্ঘ সময়ের ব্যাপার এবং এই দীর্ঘ সময় দেয়া মানে হচ্ছে এই ফ্যাসিস্ট পতিত স্বৈরাচারকে, পতিত আওয়ামী লীগকে, পালিয়ে যাওয়া হাসিনাকে পুনর্বাসন করার আরেকটি নামান্তর। আর প্রধান দলগুলো যেভাবে একে অপরের সঙ্গে কামড়াকামড়ি করছে, আমার মনে হয় যে সেটি সঠিক হচ্ছে না। যত শক্তিশালী দলই হোক, যত বড় দলই হোক, আওয়ামী পুনর্বাসনের ক্ষেত্রে কেউ যদি কোনো সফটনেস প্রদর্শন করে, তাকে কোনোভাবেই টলারেট করা হবে না। অন্তত আমি আমার জায়গা থেকে কখনোই এটি সমর্থন করব না। কারণ এভাবে হতে পারে না আরকি। মানুষ বুকে রক্ত দিবে আর আপনারা এসে মজা লুটবেন, আপনারা ক্ষমতায় যাবেন, আপনারা মজা লুটবেন। মজা লুটার জন্য আপনারা এই স্বৈরাচারকে আপনারা সমর্থন করবেন। এটি যদি আমি মেনে নেই, তাহলে মানুষ হিসেবে আসলে আমার কোনো অস্তিত্ব থাকে না। আমি মানুষ হিসেবেই আমি ক্লেম করতে পারি না। তো ইতিমধ্যে অনেকেই যোগ দিয়েছেন। যারা যোগ দিয়েছেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ, অত্যন্ত সংক্ষেপে আপনারা আপনাদের মতামতটি দেবেন, যেন অধিক মানুষের মতামত আমরা নিতে পারি। উম আমরা সবাইকে সংযুক্ত করে নিই। প্রাথমিকভাবে আমি আসলে ৮-১০ জনের বেশি সংযুক্ত করতে পারি না টেকনিক্যাল কারণে। যারা এখানে যোগ দিচ্ছেন, দয়া করে আপনারা আপনাদের মাইকটা মিউট করে রাখেন। যখন আপনারা বলবেন তখন আপনাদের মাইকটা আনমিউট করে নিবেন। এবং খুব সংক্ষিপ্তভাবে আমরা আপনাদের মতামতটা নিতে চাই। আ দয়া করে কোনো ব্যক্তি আক্রমণ করবেন না। আপনারা আপনাদের মতামতটা দিন যে এই যে আওয়ামী লীগকে পুনর্বাসনের যেই প্রচেষ্টা আমরা দেখছি বা আওয়ামী লীগ যে হরতাল ডাকছে, সেটিকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের মতামতটা নিতে চাই। প্রথমেই মাহির আপনাকে দিয়ে শুরু করি। জি, আসসালামু আলাইকুম। কনক সরোয়ার ভাই, আমি যেটা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে কথাটা উঠছে, এটা হলো আমাদের বিপ্লবের একটা ব্যর্থতা। কারণ এই কথাটাই আসার কথা না। ঠিক আছে, একটা গণহত্যাকারী দল, যেই দলটার প্রথম এজেন্ডা হচ্ছে যে বাংলাদেশকে ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানানো, এই দলটা বাংলাদেশের রাজনীতি করার তো অধিকারই নাই। তাদের তো এজেন্ডাটা দেশ বিরোধী। একটা রাষ্ট্রদ্রোহী সংগঠন কিভাবে বাংলাদেশে রাজনীতি করার মানে আসবে কিনা, ব্যাক করবে কিনা, এই কথাটা উঠে কোত্থেকে? তো ডক্টর আলী রিয়াজের কাছে আমার প্রশ্ন, যে আপনি যে বললেন যে আওয়ামী লীগ ক্ষমা চাইলে যে তারা রাজনীতি করতে পারবে, তো যারা শহীদ হয়েছে, আওয়ামী লীগ যাদের খুন করছে, তাদের সাথে কি আপনি কথা বলে নিচ্ছেন যে তাদের গার্জিয়ান, তাদের পরিবার পরিজন মাফ করবে কিনা? আপনি যে আগেই বললেন আওয়ামী লীগ মাফ চাইলে ইয়া করতে পারবে, রাজনীতি করতে পারবে। তো ডক্টর আলী রিয়াজের কাছে এটা আমার প্রশ্ন, এই গভর্নমেন্টের কাছে আমার প্রশ্ন এটা। ঠিক আছে? জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি উত্থাপন করেছেন। জনাব জুবায়ের সবুজ, আপনার কথা শুনি। আসসালামু আলাইকুম। কনক ভাই, আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আপনাকে ধন্যবাদ। আবার আপনার সাথে কথা বলতে পেরে ভালো লাগছে। আসলে আলী রিয়াজ সাহেবের বক্তব্যের বিষয়ে তো আগের ভাই একটু কথা বললেনই। আমি শেখ হাসিনার কামব্যাক নিয়ে বলবো। সেটা হচ্ছে, আমরা জানি যে এখনো শেখ হাসিনার যে সাজানো প্রশাসন, সেই প্রশাসন কিন্তু এখনো বর্তমান রয়েছে। সুতরাং আলী রিয়াজ বা অন্য যে কেউ এই শর্ত সাপেক্ষেও যদি আওয়ামী লীগকে কামব্যাক করার চিন্তা করে, আমরা ডক্টর জাহেদের বক্তব্য খুব শুনি এবং এই ভদ্রলোককে ভালোবাসি বিভিন্ন কারণে, কিন্তু ইদানিং তিনিও তার বক্তব্যের মধ্য দিয়ে কেন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগকে কামব্যাক করানোর ক্ষেত্রে তিনিও এক ধরনের সমর্থন দেন। কেন দেন, কোন যুক্তি দেন, কিভাবে দেন আমি জানি না, কিন্তু ওনাদের প্রশাসনের দিকে মাথায় রাখা উচিত যে বর্তমান যে প্রশাসন যেটা সেট আপ করা আছে, মানে যেটা এখনো বলবৎ আছে, এই অবস্থায় হাসিনা দূরে থাক, যদি আওয়ামী লীগের সামান্য পরিমাণও যদি আওয়ামী লীগ কামব্যাক করতে পারে, তাহলে এই দেশের কি অবস্থা হবে। দ্বিতীয় হচ্ছে সমন্বয়কদের বিষয়ে বলবো যে সমন্বয়কদের অনেক ভুল থাকতে পারে, কিন্তু আমরা জানি যে খালেদা জিয়ার যে মুক্তি এবং তারেক রহমানের বর্তমানে যে মুক্ত
রাজনীতি করার অধিকার, এই অধিকার আমরা কখনোই অস্বীকার করি না যে লাস্ট 15 ইয়ার্স বিএনপি জামাত অনেক আন্দোলন করেছে, কিন্তু এই সমন্বয়কদের মাধ্যমেই কিন্তু এই আন্দোলন সফল হয়েছে। এবং হাসিনা যদি কামব্যাক করে তাহলে সবার আগে এই মানুষগুলোর ফাঁসি হবে, তাদের বিনিময়ে বিএনপি জামাত বা অন্য সব দল এখন অনেক ফ্রিলি রাজনৈতিক কথাবার্তা বলতে পারছে বা রাজনৈতিক মিটিং মিছিল করতে পারছে। লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে এই আন্তঃকোণ দল, বিএনপি জামাত, ছাত্রদল, শিবির অথবা অন্যান্য দল, এটা আসলে হাস্যকর, খুবই হাস্যকর। আপনি, ইলিয়াস সাহেব এবং পিনাকি ভট্টাচার্য, ওনারা আমার যতটুকু মনে পড়ে যে এই ঘটনা গণ অভ্যুত্থানের পরে সবারই দাবি ছিল যে এই সরকারকে বিপ্লবী সরকার হিসেবে ঘোষণা করা এবং সেইভাবে একটি সরকার তৈরি করা অথবা সংবিধান আগেরটাকে ক্যান্সেল করা, নতুন সংবিধান প্রণয়ন করা। এই সব ক্ষেত্রেই আমরা দেখেছি যে রাজনৈতিক স্পষ্ট বিভাজন বিএনপি জামাতের মধ্যে বা অন্যান্য দলের মধ্যে। এবং আপনি দেখবেন যে যারা শেখ হাসিনার দোসর ছিল, আমি এর আগের একটা প্রোগ্রামে আপনাকে বলেছিলাম যে জাতীয় পার্টি নিঃসন্দেহে দোসর ছিল, কিন্তু চরমোনাইও দোসর ছিল। এখন চরমোনাইয়ের সাথে মানে কে হাত মেলাবে? জামাতের আমির আগে যাবেন নাকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে যাবেন, এই নিয়ে তাদের মধ্যে আন্তঃপ্রতিযোগিতা। কিন্তু আপনার অবশ্যই মনে আছে যে ঐতিহাসিক চর, আমি বলি আমার ভাষায়, যে এই তাদের যে নায়েব আমির বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে সে ঐতিহাসিক চর খাওয়ার আগ পর্যন্ত চরমোনাই আওয়ামী লীগের প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেটা স্থানীয় হোক এবং সংসদ নির্বাচন হোক। সুতরাং আমাদের আন্তঃকোণ দল এমন পর্যায়ে চলে গেছে যে কারা আওয়ামী লীগের সহযোগী ছিল তাদেরকে এখন আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি। আমি অনেক এলোমেলো কথা বললাম, কনক সরোর ভাই মাফ করবেন, ভালো থাকবেন। ধন্যবাদ জুবাই সবুজ। আমরা কথা বলি জনাব গোলাম রাব্বানি। ভাই আনমিউট করে নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। জি, আপনার চ্যানেলের নিয়মিত দর্শক। জি, আমাদের স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার যে উনি বলতেছেন যে ফেব্রুয়ারি মাসে তারা আন্দোলন করবে, সংগ্রাম করবে, আসলে এগুলো মানে 100% মিথ্যা। মানে উনি এগুলো বলতে চাচ্ছেন যে যাতে করে বাংলাদেশের জনগণকে মানে যে ফ্যাসিবাদের যে বিচার, সে বিচারটা যদি অন্যদিকে মানুষজনের বিচারের কথা না বলে, এই জন্য একটা কৌশল হতে পারে। আওয়ামী লীগ বাংলাদেশে আর আমি মনে করি 50 বছরেও ঘুরে দাঁড়াতে পারবে না। এগুলো হচ্ছে ভারতের চক্রান্ত। কিভাবে করে ফ্যাসিবাদের যে লুটপাট, দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, ভোট চোর, ডাকাতি, 17 বছরের জুলুম, এগুলো মানে কি ভাবে ঢাকা যায়। এই জন্য আমরা ফেব্রুয়ারিতে আন্দোলন করব। আমরা গত মাসে হয়তো একটা হরতালও দিয়েছিল, হরতালে কিন্তু একটা লোকও পাওয়া যায় না এই যে আওয়ামী লীগের হরতালের সমর্থনে কেউ রাস্তায় নেমেছে। সুতরাং এই 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 সমস্ত কথাগুলো বলা একদম মানে আমি মনে করি যে এগুলো বলার দরকারই নাই, কারণ এই কথাগুলো বলাই হচ্ছে সময় নষ্ট করা। তারা 50 বছর ফিরতে পারবে না বাংলাদেশে। জি, আমরা আশা করি, কিন্তু ধরেন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তারা এই জাতীয় কর্মসূচি ঘোষণা করার মতো সাহস পাচ্ছে। তারা এখন আবার আস্তে আস্তে আবারও মাথা চাড়া দিচ্ছে, তারা অনেক লেখালেখি করছে, তারা অনেক কথা বলছে। এবং আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য, তাদের মধ্যে যে দ্বিধাগ্রস্ততা, এগুলোর কারণে তারা এই সুযোগটা পাচ্ছে। আর একটা কথা হচ্ছে যে আমরা কিছু রাজনৈতিক দল সেই সুযোগটা দিচ্ছে তাদেরকে। এখন আমাদের এই 5 আগস্টের পরে আমরা যেই কারণে আমরা স্বৈরাচার ফ্যাসিস্টের পতন ঘটিয়েছি, যে স্বাধীনতার বিপক্ষে শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, কে ভারতপন্থী, কে পাকিস্তানপন্থী, কিছু কিছু রাজনৈতিক দল কিন্তু তারা সেই আগের সেই ফ্যাসিবাদের চরিত্রকে কাজে লাগিয়ে বর্তমান যে দেশপ্রেমিক দলগুলো আছে তাদেরকে মানে সেই আগেরটা দিতে চাচ্ছে যে কেউ আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, তারা স্বাধীনতার বিরোধী। এগুলোর জন্য তারা সুযোগ পাচ্ছে। কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের 24-এর যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা যে তাদেরকে যে বকের রক্ত ঢেলে ফ্যাসিস্টকে পতন করেছে, ভবিষ্যতে যদি ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা মাথাচাড়া দিয়ে বাংলাদেশে আসতে চাই, সেই ছাত্র জনতা, শ্রমিক জনতার, আম জনতা আবারও সেই 5 আগস্টের মতন রাস্তায় শহীদ হবে। কিন্তু আমরা ধন্যবাদ গোলাম রাব্বানি। জনাব আব্দুর রহমান, একটু সংক্ষেপে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমি ছোটভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই সময় যে কিছু এলিট সোসাইটি যারা হচ্ছে আওয়ামী লীগের লোকজনকে টকশোতে নিয়ে আসতেছে, এদের কারণে আওয়ামী লীগ হচ্ছে সহজে সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে। তো যারা দেখছেন যে আওয়ামী লীগ যেরকম করছে, এই কারণে এদেরকে প্রতিহত করার জন্য আগে হচ্ছে আমাদের নিজেদেরকে সচেতন হয়ে আওয়ামী লীগকে কিছুদিন বয়কট করে রাখতে হবে। এটাই হচ্ছে আমার প্রত্যাশা এবং আহ্বান থাকবে সবার প্রতি।
জি, ধন্যবাদ ধন্যবাদ। জনাব ইমরান তাহির। আসসালামু আলাইকুম জি, ভাই, ওয়ালাইকুম আশা করি ভালো আসসালাম। আছেন। জি, আপনাকে আপনাকে এবং ইলিয়াস ভাই এবং পিনাকি দাদাকে ধন্যবাদ, এত সুন্দর মানে বাইরের দেশে থেকেও আমাদের সাপোর্ট দেওয়ার জন্য, এবং জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের প্রতি গুণাশ্রদ্ধ সালাম। আল্লাহ যেন তাদের বেস্ট নসিব। আমার যে কথাটা হচ্ছে, যে কথাটাতে আমি শুরু করতে চাই, এই গত 16 বছর আওয়ামী দোসররা যেভাবে লুটতরাজ করছে, এখনো আমলাতন্ত্র এবং প্রশাসনিক খাতে থাকার কারণে বিদায় তারা ফেব্রুয়ারি মাসে মানে হরতাল এবং বিভিন্ন কার্যক্রম করাতে সুযোগ পাচ্ছে। এই আমলাতন্ত্র এবং প্রশাসনিক খাত থেকে যতদিন পর্যন্ত আওয়ামী দোসরদের না তাড়ানো যাচ্ছে, ওই ততদিন পর্যন্তই তারা ইন্ডিয়া থেকে বাইরে থেকে হাজার হাজার টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে এই দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাবে। এর জন্য আমি বলবো, উপদেষ্টা আসিফ নজরুল যে সবকিছু চোখে দেখে, সে ভারতীয় প্রজাতন্ত্র দিবসও যেতে পারে, কিন্তু একজন শহীদ, একজন শিক্ষার্থীর রাস্তায় নামে তাদের দৃষ্টি চোখে পড়ে না। এবং ডক্টর জাকির যে করছে নির্বাচন নিয়ে করছে, উনি যে একটা প্রস্তাব দিয়েছে যে আওয়ামী লীগ যদি জনগণের কাছে ক্ষমা চায় তাহলে তাকে নির্বাচন আসতে, এটা হচ্ছে তার আমার মনে হয় সবচেয়ে বড় একটা বোকামি। যারা 16 বছর এত কাল ধরে আমাদের দেশে অত্যাচার করছে, তাদের নির্বাচনে আসার কোনো প্রশ্ন হয় না। ধন্যবাদ। জি, ধন্যবাদ। জনাব সালাউদ্দিন সুমন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। যে আমি বলতে চাই যে আমাদের আসলে যে উপদেশটা হইছে বা যারা এখন ছাত্র সমাজের নেতৃত্ব দিতেছে, তারা তো নিঃস্বার্থবান হইতে পারে না। কারণ আমরা যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভালো একটা আমরা সমাজ তৈরি করবো, সেখানে তো আপনার তাদের কোনো অগ্রণী ভূমিকা নেই। তারা সবাই স্বার্থবাজের মতো আচরণ শুরু করে দিচ্ছে। কারণ একজন নেতৃত্ব স্থানে থাকবে, তারা তো অবশ্যই তাদের ইয়াটা থাকার দরকার, ক্লিন থাকার দরকার, কিন্তু সেই জায়গায় তো তাদেরকেও দেখতে পাচ্ছি না। তো আমি মনে করি যে এই স্বৈরাচার দুঃশাসনের যে যারা ছিল, তাদেরকে যদি পুনর্বাসন করে সবারই ক্ষতি হবে। এই দেশের জনগণ আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দেশের জনগণ যদি জনগণের কাতারে যদি আমাদের শক্তি যদি না হয়, তাহলে কাউকে আমরা বিশ্বাস করতে পারতেছি না, না জামাত, না বিএনপি, না ছাত্র সমাজ। এখন সমাজকে যদি তৈরি করতে হলে আমাদের সাধারণ পাবলিক, আমাদের ঐক্য থাকতে হবে। কারণ আমাদের দেশ বাঁচাতে হলে আমরাই আগে সর্বপ্রথম থাকতে হবে, যে আমাদের শক্তি নিয়ে আমরা মাঠে লড়তে হবে। কারণ আমাদের অধিকার জনতার অধিকার। এটা যদি বাস্তবায়ন না হয়, তাহলে আপনার কাউকে আমরা বিশ্বাস করতে পারবো না। কোন ছাত্র সমাজ বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, কাউকে না। জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জনাব শোয়েব আহমেদ। জি, আসসালামু আলাইকুম। কনক ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে ভাই, বলেন। জি, আসলে আমরা 24-এর যে গণ অভ্যুত্থান বা বিপ্লব আমরা যেটাই বলি না কেন, আমরা দেশের 18 কোটি মানুষই তো এটা কম বেশি প্রত্যক্ষ করেছি। আসলে আমি খুবই প্রত্যন্ত একটা গ্রাম থেকে কানেক্টেড হয়েছি আজকে টক শোতে। তো আমি জানাতে চাই আসলে যে আমরা দেশের মানুষ হয়তোবা এই যে শেখ হাসিনা আমাদেরকে যে ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছিল, উন্নয়নের কথা বলতে বলতে তার উন্নয়নের মাধ্যমে আমরা এই ডিজিটাল বাংলাদেশ পেয়েছিলাম। আমরা কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের দরুন গত 24-এর যে গণ অভ্যুত্থান প্লাস গত 16 বছরের যে দুঃশাসন, আমরা কিন্তু আস্তে আস্তে এটা এখন পরিষ্কার দেশের জনগণের কাছে। আমি যদি একটু বলি, 2009 সাল থেকে শুরু করে শেখ হাসিনার দুঃশাসন শুরু হয়েছে। 2009 সালে আমার বয়স ছিল 10 বছর, আমি তখন ক্লাস 6-এ পড়ি। তো আমি ঠিক ওই সময়ই শেখ হাসিনা আসলে তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বাংলাদেশে একটা বড় ম্যাসাকার তৈরি করে। তো সেই ম্যাসাকারের একটা ক্ষতিগ্রস্তের একটা পার্ট আমি। তো আমি ওই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। তো আমি বলতে চাচ্ছি যে আসলে বিগত 16 বছরে শেখ হাসিনা দেশে যা করে গেছে বা আওয়ামী লীগ যা করেছে, আওয়ামী লীগকে পালাতে হয়েছে কেন, আওয়ামী লীগ পালিয়ে গেছে কেন, এই প্রশ্নটা কিন্তু এখন আর কোথাও নাই।
আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে বা চায়ের দোকানে চা খাইতে গেলেও আমরা দেখি যে নির্বাচন কবে হবে এই বিষয়টা নিয়ে এখন আলোচনা। আওয়ামী লীগের যে বিচার প্রয়োজন বা আওয়ামী লীগের রিকনসিলিয়েশনের কথা বলা হচ্ছে এখন, কিন্তু তাদের তো আগে বিচারটা প্রথমে প্রয়োজন। বিচারের যে জায়গাগুলোতে বাধা তৈরি করা হচ্ছে, কোনো একটা দেখা যাচ্ছে যে অদৃশ্য শক্তি ওই জায়গাটা আঁকড়ে ধরে আছে যেন এই বিচারগুলো না হয়, বা নিপীড়িত মানুষের যে অন্তত আত্মিক প্রশান্তি প্রয়োজন সেই জায়গাগুলো যেন কখনোই সুনিশ্চিত করা না যায়। এটার মাধ্যমে বর্তমান সরকারকে ব্যর্থ করার যে চেষ্টা। পাশাপাশি আজকে আমরা একটা নিউজ আমার দেশ পত্রিকাতে দেখেছি যে ছাত্র উপদেষ্টাদের দুইজনের হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে তারা পদত্যাগ করতে পারেন, আর একজন জুনে পদত্যাগ করতে পারেন। তো আসলে আমরা তো তাদেরকে পদত্যাগ করার জন্য বা তারা ছাত্ররা রাজনৈতিক দল, আসলে এই যে ছাত্রদের রাজনৈতিক দলের একটা প্রশ্ন আসে, এই ছাত্ররা রাজনৈতিক দল কখন করতে চেয়েছে? তারা তো একটা সংস্কার করতে চেয়েছিল, একটা দৃশ্যমান সংস্কার, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তই বাংলাদেশে আসবে, যেখান থেকে আসলে তরুণ প্রজন্ম এবং বাংলাদেশের জনগণ যারা শিকড়ে বসবাস করে এবং যারা শেখরে বসবাস করে তারাও উপকৃত হবে। কিন্তু আমরা তো গত 16 বছরে দেখেছি যারা শেখরে বসবাস করে শুধুমাত্র তারাই উপকৃত হয়েছে, আর আমরা যারা নিপীড়িত আমরা উপকার তো সরকার বা হচ্ছে রাজনৈতিক দলগুলো থেকে দূরের কথা, আমরা শুধু নিপীড়নই ভোগ করেছি। তো এখন আসলে আওয়ামী লীগের এই যে কর্মসূচি বা হরতাল, তারা আসলে কতটুকু সফল হবে সেই প্রশ্নে যাওয়ার আগে এই জায়গাটা তারা কিভাবে করবে, যে আসলে তারা এই ধরনের একটা কর্মসূচি তারা করে সোশ্যাল প্ল্যাটফর্মে তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ায়, এই জিনিসগুলো আমাদেরকে ব্যথিত করে। তা আমরা আসলে আশা করেছিলাম 24-এর পরবর্তী সময়, 5ই আগস্ট পরবর্তী সময় যে সরকার আসছে, হতে পারে সেটা বিপ্লবী সরকার হয়নি, কিন্তু তারপরেও আসলে কি কিছু দৃশ্যমান পদক্ষেপ নেওয়া যেত না দোসর ফ্যাসিবাদের বিরুদ্ধে, বা এই যে বিচারিক যে প্রক্রিয়াগুলা, এই প্রক্রিয়াগুলোকে আরেকটু দ্রুত করা যেত না? জি, তাহলে কিন্তু এই যে সাহেব আহমেদ, আওয়ামী লীগের এই যে কর্মসূচি। জি, ধন্যবাদ কনক সাগর ভাই। আপনার আসসালামু কথা আলাইকুম। একদম স্পষ্ট, আপনার কথা একদম পরিষ্কার, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাস্তবতা তাই যে সরকারের পক্ষ থেকে আমরা তেমন কোনো পদক্ষেপ দেখি নাই। প্রশাসনে এখনো আমলাতন্ত্রের জায়গাটায় পুরোপুরি আওয়ামী লীগের লোকজন বসা। আমাদের পুলিশের ভিতরে, আমাদের সেনাবাহিনীর ভিতরে হাসিনার দোসররা এখনো সক্রিয়, তারা এখনো বসে আছে। এসব বিষয় নিয়ে কিন্তু আমাদের বিএনপিও কোনো কথা বলে না, জামাতও কোনো কথা বলে না, এবং তারাও নানা রকমের বিষয়ে, যেমন এখন রাজনৈতিক দল গঠন নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ছেন। তো এই জায়গাগুলোতে আসলে কি করা যায় আমি জানি না। জনাব খোরশেদ আলম, আপনার কথা শুনি। আসসালামু আলাইকুম। জি, আমরা যুক্ত করার জন্য ধন্যবাদ সরোয়ার ভাই আপনাকে। জি ভাই বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আলী রিয়াজ শাহ হলো সংস্কার কমিটির প্রধান, ওনাকে যারা নিয়োগ দিয়েছে ওনারা আওয়ামী লীগ সরকারের সহযোগী, এমনকি দালাল। যেমন সাকাত হোসেন সাহেব আছে, আলী ইমাম মজুমদার সাহেব আছেন, সেনাপ্রধান আছেন, রাষ্ট্রপতি আছেন। উনি তো ওনাদের পক্ষে কথা বলেন যে উনি ক্ষমা চাইলে ওনারা নির্বাচন করতে পারবেন। উনি সংস্কার কমিটির প্রস্তাব রাখছে যে 21 বছর 18 বছর হইলে নির্বাচন করতে পারবে। তাইলে লেখাপড়া কোন সময় করবো? ছাত্রদের জন্য সুবিধা করে সংস্কার করতে আছে। উনি তো একটা পক্ষকে সুবিধা দেওয়ার জন্য এই সংস্কার চাচ্ছে। নির্বাচন কমিশন সংস্কার বলছে যে কমিটির সংস্কার বদির আলম বলেছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে বাধা কোথায়? এই সব কয়েকজন আছে উপদেষ্টার ভিতরে, সংস্কার কমিটির ভিতরে, এরা আওয়ামী লীগের সহযোগী, এমনকি ভারতের সহযোগী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। জনাব উসমান গনি। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভাই আমার একটা প্রশ্ন হলো যে বর্তমান রাজনীতিবিদরা কাছে যে কতটুকু আপনার নেটে একটু সমস্যা হচ্ছে নাই যে আওয়ামী জি ভাই বলেন। বলতেছি যে কতটুকু পরিমাণ অপরাধ করলে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হতে পারে, বুঝছেন? জি, এটা আপনার প্রশ্ন? জি, এটা হলো যে আমার এই যে বর্তমান রাজনীতিবিদদের কাছে প্রশ্ন আমার। জি, আপনাকে ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ। উসমান গনি, জনাব জাহাঙ্গীর সাহেব বলেন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভাই আপনাকে ধন্যবাদ। আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেই কথা হলো, আমাদের এই ছেলে সন্তানেরা 5 জুলাই আগস্ট যে বিপ্লব ঘটাইছিল, এই বিপ্লবের ফসল হইল আপনার এই ডক্টর ইউনূস সরকার। তখন সবাই যখন এই 5 তারিখের পরে আমরা দেখছি সকল দল একসাথে হয়ে ডক্টর ইউনূসকে সহযোগিতার কথা বলে ওনার ওইখানে শপথ অনুষ্ঠানও ছিল। কিন্তু এখন বর্তমানে দেখা যায় যে ওনাকে তো সহযোগিতা করেও না, প্লাস শুধু নির্বাচন। শুধু একদল আছে, শুধু নির্বাচন, তাদেরকে তাড়াতাড়ি ক্ষমতা দিয়ে দিবার জন্য। এখন আমরা মনে করি যে দেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে তুলনা করলে যে দেখা যায়, যদি আগামী বিএনপি একটা বড় দল, যদি আগামী নির্বাচনে যদি নাকি বিএনপি ক্ষমতা আসতে পারে, তারা বড় দল, তাহলে মনে হয় তারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার একটা প্রক্রিয়া চলছে। এটা আমাদের জনসাধারণের একটা ধারণা। তবে যদি এটাই হয়, তাহলে আমাদের এই যে বিপ্লবে যে ছেলে সন্তানেরা জীবন দিল 2000 বা অধিক, এবং হাত পা হারাইলো, অনেক চক্ষু হারাইলো, পা হারাইলো, তাইলে এটার প্রতিফল কি হবে? এবং যে সংবিধান লঙ্ঘন হইল, যে সংবিধান লঙ্ঘন করে এখন ডক্টর ইউনূস ক্ষমতায় আছে, তাইলে তো এই সংবিধানের লঙ্ঘনের কারণে এদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। তো আমার কথা হলো, ছাত্ররা যে এখন নেতৃত্ব দিতেছে এবং 136টার মতো এই এই খুনি হাসিনা ভারত থেকে ফ্যাক্সিশন দিতেছে। এই ফ্যাক্সিশনের মাধ্যমে দেখা গেল কি, তারা একবার এক রূপ ধরে তারা দেশের মধ্যে আন্দোলন সৃষ্টি করে। এখন এই আন্দোলনকেও তো ডক্টর ইউনূস মোকাবিলা করতে হয়। দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে হাসিনা চলে গেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে। তাহলে এগুলো তো উনি দেখাশোনা করতে হয়। শুধু একা ওনাকে দোষ দিলে তো হবে না। রাজনৈতিক দলগুলো ওনাকে কি সহযোগিতা করতেছে আমরা তো দেখি না। রাজনৈতিক দলগুলো শুধু, একটা দল আছে শুধু নির্বাচন। ওনাকে তো একটু সময় দিত, যেখানে 15.5 বছর 16 বছর বেশিরভাগ একবারে ইউনিয়ন চৌকিদার হইতে, গ্রামের চৌকিদার হইতে আমনের উপরের লেভেল প্রধানমন্ত্রী পর্যন্ত সেট আপ করছে। এখন এই সেট আপকে বানতে হইলে তো সময়ের প্রয়োজন। আর রাজনৈতিক দলগুলার সহযোগিতা প্রয়োজন। এখন আমার কথা হইলো, বিএনপির মুখপাত্র কি? আমরা বিএনপির মুখপাত্রই খুঁজে পাইতেছি না। বিএনপির তারেক রহমান বলে একরকম, মির্জা ফখরুল ইসলাম বলে একরকম, রিজভী বলে আরেক রকম, দুদু বলে আরেক রকম, এইভাবে তাদের কথাবার্তা। তাহলে এই দেশের জনগণ কি এর উপরে আশা করে বসে থাকবো? আমরা মনে করি ছাত্ররা একটা রাজনৈতিক দল করে ছাত্ররা এই দেশের নেতৃত্বে আসা উচিত বলে আমরা মনে করি। জি, ধন্যবাদ জাহাঙ্গীর আলম সাহেব, ধন্যবাদ। জনাব বাপ্পি ভাই, আনমিউট করে নিতাম। আসসালামু আলাইকুম, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ভাই, বলেন। কনক স্যার, আমি আপনার যে অনুষ্ঠানে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা বারবার, ঠিক আছে, ফ্যাসিস্ট হাসিনা, ফ্যাসিস্ট সবকিছু বলতেছেন। এই বর্তমানে যেভাবে চলতেছে দেশ, ঠিক আছে, আমরা শেখ হাসিনার দুঃশাসন বলুন, করুণ শাসন বলুন, হটকারিতা বলুন, একনায়কতন্ত্র বলুন, সবকিছু ঠিক আছে। এত কিছুর পরও শেখ হাসিনা যতটুকু উন্নত করছে, ঠিক আছে, আজকে প্রত্যেকটা জায়গায় মব চলতেছে, কেউ কারো কথা মানতেছে না, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। আপনি নিউজ একটা নিশ্চয় দেখছেন, চট্টগ্রামে একটা শিবিরের ছেলে সাজ্জাদ নাম প্রকাশ্যে পুলিশকে কি হুমকি দিচ্ছে, ঠিক আছে। তো আমরা তো এরকম বাংলাদেশ চাই না, ঠিক আছে। আপনি বিএনপির কথা বলতেছেন, আগামী নির্বাচনে বিএনপি আসবে, এখন থেকেই তো তারা শুধু খাওয়া, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড সব দখলের মধ্যে আছে। তো এদেরকে দিয়ে আপনি কিভাবে সংস্কার করবেন? আপনি ডক্টর ইউনূসের সাহেব, একটা বিষয় আমি আপনার সঙ্গে যোগ করি, যে ধরেন বিএনপি কোনোভাবে কিন্তু এটাকে সমর্থন করছে না,
জামাতও সমর্থন করছে না, যেখানে চাঁদাবাজি হচ্ছে বা যাই হচ্ছে। আপনি যদি দেখেন যে কিন্তু কনক স্যার, আমার কথা হচ্ছে যে বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড এখন থেকে তারা কোনো ক্ষমতা আসেনি স্যার। আমি আসছি আপনার কাছে। আপনি যা বলছেন ঘটনাগুলো সত্যি, এবং এটা সত্যি, এটার প্রমাণ হচ্ছে বিএনপি পর্যন্ত 600 বা 700 নেতাকর্মীকে বহিষ্কার করেছে। সো এটা সত্যি, কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, এটি সরকার ঠেকাতে পারছে না। আপনি যদি দেখেন ছাত্রলীগ, অটোরিকশা আন্দোলন ছাত্রলীগ, শিক্ষার্থীদের আন্দোলন সেখানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যে ভজঘট অবস্থা, সেখানে আপনার আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো কি বলবো ঐক্য নাই। তারা ঐক্যবদ্ধভাবে সরকারকে সহায়তা করারও চেষ্টা নাই। তারা প্রত্যেকের মধ্যে কামড়াকামড়ি করছে, যে বিষয়টা আমি বলতে চাচ্ছি। জি না, আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু শেখ হাসিনা থাকা অবস্থায় দেশের ভারসাম্য ছিল, ঠিক আছে, সে একনায়কতন্ত্র কায়েম করছে। এখন যে পরিস্থিতি, এর বিপক্ষে একনায়কতন্ত্র যখন থাকে তখন কারো কোনো কথা বলার অধিকার থাকে না। ওইটাকে ভারসাম্য বলা যাবে না বাপ্পি সাহেব। অ্যাডভোকেট আব্দুল আজিজ ভাই, আনমিউট করে নেন। জি বলেন। আমার বিষয়টা হচ্ছে, জি বলেন। হ্যাঁ, যে আমার বিষয়টা হচ্ছে যে পিলখানা ইস্যুর যে বিষয়, পিলখানাটার যে হত্যাকাণ্ড ঘটছে, এই বিষয়গুলো থেকে আমরা সত্য প্রকাশের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত কেন হচ্ছে, বা সত্য প্রকাশের ক্ষেত্রে সেনা অফিসার পরিবারগুলো কেন চাচ্ছে না যে এখানে সত্যগুলো প্রকাশিত হোক, প্রকৃত সত্য এবং প্রকৃত অপরাধী যারা, তা এইগুলোর বিষয়ে যেন আমাদের দেশবাসী জানতে পারে, এই বিষয়টা পরিষ্কার হওয়া উচিত। আর সেক্ষেত্রে আমরা একটা কমিশনের জন্য এখন পর্যন্ত অনেক সংগ্রাম করেছি, কিন্তু কমিশন এখন পর্যন্ত স্বাধীন এবং পরিপূর্ণতা পায়নি। যদি ফ্যাসিস্ট আমলের পিলখানার ইস্যুর সেই বিচার এবং তার দায় যদি অক্ষুণ্ণ থাকে, তাহলে আমরা কি ধরে নিব যে শেখ হাসিনা যা করে গেছে তা সম্পূর্ণ সবকিছু জায়েজ? তাহলে শেখ হাসিনা যে এই পিলখানা ইস্যুতে, পিলখানায় যে হত্যাকাণ্ডটা ঘটাইলো তার ইন্ধনে বা তাদের সহযোগিতায়, তাহলে এই তাদের বিচার যদি এখনো চলমান থাকে এবং ওইটাকেই যদি সেনা পরিবারগুলো বা শহীদ পরিবারগুলো মেনে নেয়, তাহলে ন্যায় বিচারের প্রশ্নে এখানে কি মানে একটা হযবরল আছে কিনা? বা আমরা চাচ্ছি যে এখানে প্রকৃত পক্ষে যে প্রকৃত ঘটনা, এই ঘটনা যেন জাতি জানতে পারে, এটা যে অপরাধী হোক তাকে যেন বিচার করা হয়, এবং একটা তদন্ত কমিশন যেহেতু গঠন করা হয়েছে, কমিশনের আন্ডারে যেন সম্পূর্ণ নিরপেক্ষ একটা বিচার হয়। আমরা যদি নিরপেক্ষ বিচার যদি না পাই, তাহলে আমরা কি ধরে নিতে পারি যে শেখ হাসিনার আমলাতন্ত্র বা শেখ হাসিনার সেই খুনিরা এখনো দেশের ষড়যন্ত্র চলমান আছে? বাংলাদেশের সর্বপ্রথম যেই সার্বভৌমত্বে আঘাতটা আসছে, এটা কিন্তু পিলখানার মাধ্যমে আসছে। সেখানে 57 জন অফিসার যেরকম মারা গেছে, তেমনি ভাবে আমাদের 74 জন সর্বমোট একদিন মানে 25 এবং 26 তারিখে মারা যায় 74 জন। সেক্ষেত্রে পরবর্তীতে রিমান্ডের নামে নির্যাতন করে কিন্তু মারা হয় 47 জনকে, এবং জেলখানায় মারা যায় 54 জন। তাহলে এইভাবে যদি সত্যকে যদি ধামাচাপা দেওয়া হয়, তাহলে আমরা এই পিলখানা ইস্যুটা এখন আমরা কোন দিকে যাচ্ছে বলে আমরা মনে করতেছি। জনাব আব্দুল আজিজ, আমরাও বিষয়গুলো নিয়ে কাজ করছি। যেহেতু একটা কমিশন গঠিত হয়েছে, আমরা লক্ষ্য রাখছি তারা ঠিকভাবে যাচ্ছে কিনা। কারণ আমাদের আসলে আমাদের বাঙালির জাতির স্বার্থে, আমাদের অস্তিত্বের স্বার্থে এই ঘটনাগুলোর উন্মোচন দরকার। এর পেছনে কারা, দেশের মধ্যে কারা, বিদেশের মধ্যে কারা, এবং এগুলো যদি যথাযথ বিচার না হয়, আমাদের বাংলাদেশের নিরাপত্তাটাই আসলে হুমকির মুখে থাকবে। তো আমরা এখনো পর্যন্ত আমরা যে কমিশন তার উপর আস্থা রাখছি। এখন পর্যন্ত আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখছি। যদি কিছু আমরা যদি কোনো কমিশন যদি দুইটা মামলায় যদি তারা যদি অন্তর্ভুক্ত না হয়, বা দুইটা মামলার যারা আসামি ছিল তাদেরকে যদি জিজ্ঞাসাবাদের জন্য কোনো ইয়া না থাকে, মানে স্পেস না থাকে, তাহলে আমরা সত্যটা কিভাবে জানবো? ওই দিন তো সৈনিকরা ওইখানে ছিল, যেমন প্রথম প্যারাতে বলা আছে যে আপনার কথা আমি বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। আমার প্রচুর দর্শক লাইনে আছেন, সবার সঙ্গে কথা বলতে হবে। আপনাকে ধন্যবাদ। জনাব মোমেন স্পেন থেকে।
উনি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ওনার। জনাব মাসুদ আহমেদ, মাসুদ আহমেদ, মাসুদ আহমেদ আনমিউট করে নেন আপনি। জি জি, বলেন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে ভাই, বলেন। জি, সারোয়ার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার অনুষ্ঠান নিয়মিতই দেখা হয়। আমি দুইটা সেগমেন্টে একটু আমাকে সময় দিবেন। এক নম্বর হলো আসলে সরকারটা গঠন যেভাবে করার দরকার ছিল, শুরুতে ওই যে 3 দিন, এই 3 দিনের ল্যাপসটা আমরা ঘাটতিটা পুরো পাচ্ছি, বলা হয়ে গেছে, যার কারণে বিভিন্ন জন একটা সেগমেন্ট এখন চাইলেও আসলে আমরা যেভাবে বিপ্লবী সরকার গঠন করা দরকার এইভাবে আসলে আর করা মনে হয় না সম্ভব। আর দ্বিতীয় হলো এটার সর্বমূলে হলো কারাপশনটা। যদি কাইন্ডলি আমাকে একটা প্রোগ্রামে আপনি নেন, করাপশন 3 মাসের মধ্যে 0% না আনতে পারি, আমি হাতে চুরি দিয়ে বেরাবো, এক নাম্বার। দ্বিতীয়ত আমাদের ভ্যাট কালেকশনটা গভর্নমেন্টের যে সমস্যাটা, হ্যালো আমাকে শোনা যাচ্ছে? জি জি বলেন। হ্যাঁ, ভ্যাট কালেকশনটা আমাদের ইয়ারলি 50 থেকে 60 বিলিয়ন দরকার। আমি 100 বিলিয়ন যদি কালেক্ট না করতে পারি তাহলে আমি হাতে চুরি দিয়ে বেরাবো। এবং আপনি একটা জনতার কথার প্রোগ্রামে আপনি করেন, আমি টোটাল আইডিয়াটা আপনার ওখানে আমি প্রেজেন্টেশন করব। ধন্যবাদ, ধন্যবাদ। যদি না করতে পারি। ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলেন আশিক। আশিকের ক্যামেরা বন্ধ। জনাব শরীফ, শরীফ আপনার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। আওয়ামী লীগকে পুনর্বাসনের কি চেষ্টা চলছে? আওয়ামী লীগ হরতাল ডাকছে, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া এই 6 মাস কিন্তু হয়ে গেছে এই সরকারের। তো আপনি কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম সরোয়ার ভাই। আমার মনে হয় কি যে ধরেন বিএনপির এখানে বড় দল হিসেবে অবশ্যই একটা ভূমিকা আছে। আর বিএনপির বর্তমান যে অবস্থা, বিভিন্ন সারা দেশে যে পরিমাণ চাঁদাবাজিতে ইনভলভমেন্ট, আমার মনে হয় দল হিসেবে বিএনপি কি দায়িত্ব দিতে পারে না যে 300 জন যারা ভবিষ্যৎ এমপি ক্যান্ডিডেট, জিনিসটা আপনি সবকিছু যদি সেন্ট্রালি কন্ট্রোল করতে চান তাহলে তো সম্ভব না। আপনি 300 জনকে যদি দলের সেন্ট্রাল থেকে দায়িত্ব দেওয়া হয় যে তোমার আসনে কেউ যদি চাঁদাবাজি করে এর জন্য দায়িত্ব মানে তুমি রেসপন্সিবল হবে এবং ভবিষ্যতে তোমার ক্যান্ডিডেন্সি দেওয়া হবে না, এটা করলে কি তারা বন্ধ করতে পারে না এভাবে? এটা কি সম্ভব না, নাকি সদিচ্ছার অভাব? এটা একটা ভালো প্রস্তাব, এটা একটা ভালো প্রস্তাব। নিশ্চয়ই আপনার এই কথাটি তারা বিবেচনা করবেন, নিশ্চয়ই তারা শুনবেন। আপনাকে ধন্যবাদ জনাব শরীফ। জনাব রুবেল, জনাব রুবেল আপনার কথা শুনি। আসসালামু আলাইকুম। কনক ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাই, বলেন। আমি ইউনাইটেড আরব এমিরেটস থেকে বলছিলাম। আমার বাড়ি ফেনীতে। আচ্ছা আচ্ছা, জি। আসলে আমার বক্তব্য ছিল এই যত সব চাঁদাবাজি আপনার পরিবহন সেক্টর থেকে হয়, পরিবহন সেক্টরের উপর সরকারের একটা কমিশন করা উচিত, যেন এই পরিবহন সেক্টর থেকে চাঁদাবাজি বন্ধ হয়। প্লাস এটার পিছনে, এটার কারণেই কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আদার্স ইয়ার মধ্যে পার্টির মধ্যে করাপশন, অনেক কিছু এটার জন্য নির্ভর করে, দায়ী। এটা যদি শক্ত হাতে ইয়ে করা যায় আমার মনে হয় অনেক বেটার হয়। জি, প্লাস বলতে চাচ্ছিলাম এই সরকার, গত সরকারের যে ইয়েটা স্ট্রিক্টলি যদি অপরাধীদের বিচারটা করা হয় তাহলে ওদের নিষিদ্ধ করাই, আদার্স ইয়ে নেওয়া আর কোনো কিছু প্রয়োজন নেই। সঠিকভাবে যদি ওদের বিচারটা করা যায় ওরা এমনিতেই সব নিঃশেষ হয়ে যাবে, কারণ ওদের অপরাধ করে নাই এমন কোনো ব্যক্তি নাই। তো বিচারের বিষয়টা খুবই সিরিয়াসলি নেওয়া দরকার, কিন্তু এই ক্ষেত্রে আমাদের প্রশাসন এবং সরকারকে খুব স্ট্রংলি দেখা যাচ্ছে না আর কি। এই আর কি। জি, ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জনাব রিডমি, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই বলেন। ভাই আলী রিয়াজ বলছে আওয়ামী লীগ যদি ক্ষমা চায় তাইলে ওরা নির্বাচন করতে পারবে,
এই যে আমার 2000 ভাই শহীদ হয়েছে, তো তাদের রক্তের কি কোনো দাম নাই ভাই? আমার ধরেন একটা সাবল, যখন আমি দেশে যাই আলিগিরাজের সন্তান যা আছে সব খুন করে লাইলাম। খুন করে আমি আদালতের কাছে যাই করলাম আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আদালতকে আমার মাফ করবো? আমার তো একটা বিচার হইব। তখন আওয়ামী লীগের যতদিন বিচার না হয় তারা ততদিন বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগ দলটা হচ্ছে একটা দেশদ্রোহী দল। আওয়ামী লীগ দলটা হচ্ছে একটা দেশদ্রোহী দল। ভারতের কাছে গোপন চুক্তি করছে, এখন ওরা কাটাতারের বেড়া দেয়। ওদের বিএসএফ কি বলে, তোমাদের সরকারের লোক আমাদের চুক্তি হয়েছে। আমাদের দেশ নিয়ে যারা গোপন চুক্তি করে ওরা বাংলাদেশে কিভাবে রাজনীতি করব? ওরা জামাতে 71 সালে কি করছে না করছে ওটা আমরা সাপোর্ট করি না, কিন্তু আমরা দেখি নাই, শুনলে আইতে আছি। আর ওরা তো আমাদের চোখের দেখা আমাদের 2000 ভাই বোন মারছে এবং কি ভারতের সাথে অবৈধ চুক্তি করছে। ওরা কি দেশদ্রোহী না ভাই? জি জি, আপনাকে ধন্যবাদ। আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে ঈদের পর আন্দোলন করে, সে এখন বলে আওয়ামী লীগ যদি আন্দোলন করতে চায় করবো, কিন্তু সে যে কত কোটি টাকা খাইয়া বিএনপির কত ক্ষতি করছে সেটা কেউ জানে না। ওর কারণে এতদিন সরকার ছিল, আন্দোলন আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় না মির্জা ফখরুলের ব্যাপারে আপনি হয়তো আবেগতাড়িত হয়ে বলছেন, কিন্তু এই জাতীয় কোনো তথ্য প্রমাণ তো আর নাই। আর একটি বড় রাজনৈতিক দলের তিনি মহাসচিব, আমরা এভাবে তার সঙ্গে চাই না। তবে আপনি কি বলছেন, আওয়ামী লীগের বিচার হওয়া উচিত এবং রাজনৈতিক দলগুলো প্রচার হওয়া উচিত। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জনাব হাবিবুর রহমান, আপনার কথা শুনি সংক্ষেপে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাইতেছি সরকারি আমলাদেরকে এখন পর্যন্ত কেন সরানো হয়নি, যারা বিগত সরকারের অধীনে বিভিন্ন সুবিধাভোগী ছিল। দ্বিতীয় কথা যে সচিবালয়ে আগুন লাগছে, এগুলির কারণে সরকারি নথিপত্র জ্বালাই দেওয়ার জন্য সরকারি সচিবালয়ে আগুন দিছে, এটা স্পষ্ট। কিন্তু সরকার এই জিনিসটা তদন্তের মধ্যে রিপোর্টটা দিল, এটার কি দিল এটা জনগণ বুঝতেই পারে নাই। কাজ হলো একটা, রিপোর্ট আসলো কই থেকে আর একটা। সরকার আমাদের সরকারে বাংলাদেশের জনগণ ঐক্য আছে এবং সরকারকে বাংলাদেশের জনগণ সাপোর্ট দিতেছে, নইলে এই সরকারও থাকতে পারতো না। তো অতএব সরকার এটা বুঝে উচিত যে বিগত সরকারের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল তাদেরকে পরিবর্তন না করলে সরকার স্টাবলিশ হবে না। সরকারকে বিভিন্ন পর্যায়ে সরকারকে বাধা সৃষ্টি করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানুষের এক জায়গা থেকে, হাদিসে আসছে, এক জায়গা থেকে একটা পাহাড় আরো জায়গায় যেতে পারে, এটা সত্য, কিন্তু মানুষের খাসলত পরিবর্তন হয় না। তো তাদেরকে কিভাবে সরকার ক্ষমতা রাইখা, চাকরিতে রাইখা মনে করে তাদেরকে পরিবর্তন করে আমরা একটা কৌশলে সরকার পরিচালনা সুস্থভাবে করে দেশের শান্তি ফিরিয়ে আনবো, এটা তো সরকারের। জি, আমরা বুঝতে পারছি আপনার বক্তব্যটা, বুঝতে পারছি হাবিবুর রহমান সাহেব, আপনাকে ধন্যবাদ। আমরা দীর্ঘ সময় কথা বলছি, আমার মনে হয় যে আমরা অতিথি আর যোগ দিবেন না, প্রায় 43 মিনিট কথা বলছি। জনাব প্রিন্স শাহেদ। জি প্রিন্স সাহেব, আসসালামু আলাইকুম কনক ভাই, লন্ডন থেকে বলছি। জি ভাই বলেন। আমার বাড়ি সিলেট, আমি মুশফিক ভাইয়ের কাজিন। আচ্ছা, যাই হোক, আপনার কাছে হইল গিয়া আমার প্রশ্ন এবং দেশবাসীর কাছে প্রশ্ন, যেহেতু আপনার রেমিটেন্স যোদ্ধা, আমিও রেমিটেন্স যোদ্ধা, গত 30 বছর যাবৎ বাংলাদেশে যাই না এবং ছোটবেলা থেকে লন্ডনে বড় হয়েছি। জুলাইয়ের যে ঘোষণাপত্রে যে আমরা যে রেমিটেন্স যোদ্ধা ছিলাম, আমাদের নাম নাই কেন? আমাদের যে আমরা যে রেমিটেন্স যে শাটডাউন যে আমরা যে করলাম, করার পরেই তো অর্থনীতি তো অচল হওয়ার কারণেই তো পলক বলেন আর হাসিনা বলেন টনক লড়লো। কিন্তু জুলাই ঘোষণাপত্রে
আমরা যে প্রবাসীরা আছি, যে আমরা প্রবাসীদের তো কোনো আপনার রেমিটেন্স যোদ্ধা যে আমরা কোনো নামই তো নাই, নাম্বার 1। নাম্বার 2 হইলো যে আমাদেরকে আপনার মানে 15 টাকায় কফি ললিপপ দেখাইয়া ঢাকা এয়ারপোর্টে হইলো গিয়ে আপনার মানে একটা অফিস করা হইলো। এটা অফিস যদি করা যদি হইলো যদি, তাইলে আপনার গত কয়েকদিন আগে আমাদের মানে একটা দেশি ভাই লন্ডন থেকে গেছে, তাকে কেন পিটানো হইলো? আর লাস্ট কোয়েশ্চন যেটা আপনার, লাস্ট কোয়েশ্চনটা হইলো গিয়ে যে বিমানের যে টিকেট, বিমানের টিকেটের এত প্রাইস কেন আপ? বিমান খালি যায় কিন্তু বিমানের টিকেটের এত আপ, প্রাইসটা কেন আপ? আর যা সরি, এটাই আমার 3টা কোয়েশ্চন, বাট এর মধ্যে একটা এডিশনাল কোয়েশ্চন আমাকে করতে হচ্ছে। আই এম সরি টু ওয়েস্ট ইউর টাইম। যেটা হইলো গিয়া যে আমরা বিএনপি কেও আমরা দোষারোপ করতেছি যে আপনার মানে আওয়ামী লীগ রে আপনার মানে চান্স দিতেছে, তাইলে আমরা আপনার মানে জামাত কি করতেছে, ছাত্ররা কি করতেছে? এই যে 3 যে গ্রুপ, যেটা এই 3 গ্রুপই তো তারা দে আর রিয়েলি ভেরি বিজি টু ডু দ্য ইলেকশন এজ সুন এজ পসিবল। হাউ ইট পসিবল? দ্যাটস ইট ভাই, আমার আর কোনো কিছু বলার নাই। সবাই মিলেই আওয়ামী লীগের প্রতি একটু অনেক সহানুভূতিশীল, অনেক সফট মনে হচ্ছে, যেটি আমাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। এক্স্যাক্টলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিন্স শাহেদ। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জনাব হামিদি। হামিদি, আপনাকে আপনি বলেন। জি, আনমিউট করে নেন। জি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইজান ভালো আছেন? জি আছি আমি আলহামদুলিল্লাহ। ইতালির মিলান থেকে আসলে ভাই আওয়ামী লীগের রোশালাল থেকে 2020 সালেই বাংলাদেশ থেকে চলে আসছি সৌদি আরব। এখানে সৌদি আরব থেকে দেশে চলে আসছি, আর যাইনি, বিভিন্ন বিপদ আপদে পড়ে। আসলে ভাই এত বিশাল অভ্যুত্থান হওয়ার পরে এতগুলো মানুষ শেষ হলো, এতগুলো মানুষের রক্তের বিনিময়ে মনে করেছিলাম যে বাংলাদেশের মানুষ হয়তোবা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আজকে 6টা মাস হয়ে গেল। এখন আওয়ামী লীগ যে গণহত্যা করেছে, এতগুলো মানুষ হত্যা করার পরে আওয়ামী লীগ কি পুনর্বাসনের আলোচনা চলতেছে? দরকার ছিল আওয়ামী লীগ যে গণহত্যা করেছে, এত অন্যায় অপরাধ করেছে, তাদের এই অন্যায় অপরাধ এত প্রকাশ্য দিবালোকে সবকিছু প্রমাণিত, এত কিছুর পরে আমরা একটা বিচার এই পর্যন্ত পাই নাই। উচিত ছিল এদের যে সমস্ত গুন্ডা বাহিনী আছে, সন্ত্রাস বাহিনী, যারা প্রকাশ্যে দিবালোকে এত মানুষের সামনে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, এদের দরকার ছিল ইউনূস সরকারের প্রথম 2 মাসে মিনিমাম 10 থেকে 20টা মানুষকে সার্টিফাই করে একেবারে বাইতুল মুকাররমের সামনে এনে প্রকাশ্য দিবালোকে এদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা। এটা দিয়ে পুরো দেশটাকে যাতে করে প্রত্যেকটা মানুষের সামনে একটা আতঙ্ক তৈরি করা পারা যায়, যাতে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কঠিন থেকে কঠিন একটা ত্রাস, একটা ভীতি যাতে সঞ্চার হতো ভালো করে। যদি এটা করতে পারতো তাহলে আজকে 6 মাস পরে এসে বিচার না করে আওয়ামী লীগকে পুনর্বাসনের আলোচনা হয়, এটিকে আবার জাতীয় মিডিয়াগুলো প্রচার করে। এই দৃশ্য দেখার পরে ভাই পুলিশের রক্তক্ষরণ হয়। আওয়ামী লীগের দ্বারা আমরা এত নির্যাতিত, এত মানুষ হত্যা করলো, দেশের এত টাকা লুট করলো, এত কিছু করার পরেও এখন খুব দুঃখ লাগে ভাই যে বিএনপি এত বড় দল, তারা সেগুলো বিচারের করার জন্য বর্তমান সরকারকে সহযোগিতা না করে তারা টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সব জায়গায় দখলদারি নিয়ে তারা ব্যস্ত আছে। এটা আমি মনে করি বিএনপি এত বড় দল, তারা দায় এড়াতে পারে না। আর আমি মনে করি ছাত্র জনতার যে দল, তারা ছাত্ররা যতই কথা বলে, আমি মনে করি সরকার তো ছাত্রদের নেতৃত্বে সব দলেরই আছে, ঠিক আছে, কিন্তু ছাত্রদের কথা চলতেছে না কেন প্রশাসন? আর এই যে যাদেরকে নিয়ে গঠন করছে, যারা বসে আছে উপদেষ্টা মন্ডলী, এটা কি কাজ করে? 6 মাসে এদের সফলতা কি? কোনো কিছু প্রয়োজন ছিল আওয়ামী লীগের যে এদের বিরুদ্ধে আজকে এত ক্ষোভ, প্রয়োজন শুরুতে প্রয়োজন ছিল কিছু তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া, শাস্তি কার্যকর করে এরপরে তাদেরকে এগুলা করা। ধন্যবাদ ভাইজান। সাহেব আপনাকে ধন্যবাদ। আসলে কথা ওইটাই আমরা বলছি যে বিএনপি, জামাত বা অন্যান্য সকল দল মিলে যে ঐক্য থাকার কথা ছিল বিচারের প্রশ্নে, সরকারের উপর চাপ সৃষ্টি করার যে বিষয়টি ছিল, বা সরকারের যে দায়িত্ব ছিল, গত 6 মাসে আসলে কোনো বিচারই হয় নাই। তারা এখনো এখানকার কাগজ ওইখানে নিচ্ছে, ওইখান থেকে এখানে আনছে, তাদের বক্তব্য হচ্ছে অমুক হেল্প করে না, অমুক হয় না। এসব তো শোনার জন্য আমরা এদেরকে বসাই নাই। খুব সংক্ষেপে জনাব হাসান, আপনার কাছ থেকে শুনি খুব সংক্ষেপে। আনমিউট করে নেন ভাই। জি জি, আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। আমি দুবাই থেকে বলছিলাম। জি। যে গতকালকে একটা পোস্ট ভাইরাল হয়েছিল ফেসবুকে যে বিএনপি এবং জামাতের উপর যে হামলা মামলা হয়েছিল, তখন ওই একটা ছেলে লিখছিল যে তার বাবা এবং বিএনপি জামাতের একজন নেতা, তার ছেলে লিখতেছিল যে তার বাবা এবং বিএনপির সিনিয়র একজন নেতা যখন আওয়ামী লীগ তাদের উপর বা রাষ্ট্রীয় যন্ত্র তাদের উপর হামলা মামলা করছিল, তারা ইউনাইটেড ছিল, একসাথে ছিল, একে অপরের দুঃখে একসঙ্গে ছিল। কিন্তু এখন কি হয়ে গেল, ক্ষমতার দ্বন্দ্বে সবাই কেন এভাবে হয়ে গেল আল্লাহ মালুম, বা কারা এর পিছনে ইন্ধন দিতেছে, এটা আসলে খোঁজা দরকার। তারা আমাদের মধ্যে বিভ্রান্তিটা করতেছে। আর আরেকটা কথা, আমি আপনাকে অবশ্য মেল করছিলাম, আপনি হয়তো আপনার ব্যস্ততার কারণে দেখেন নাই। আসলে আমরা যারা ইউআই তে আছি তাদের বিশাল একটা সমস্যা হচ্ছে ভিসা সংক্রান্ত সমস্যা। তো একটা আশার বিষয় ছিল যে কিছুদিন আগে সম্ভবত দুবাইয়ের কনসুলেট একটা ঘোষণা করছিল, সম্ভবত ফেব্রুয়ারির মধ্যে হয়তো ভিসা চালু হইতে পারে। তবে ওইখানে সম্ভবত ভিজিট ভিসা সহ অল্প কিছু ক্যাটাগরির ভিসা চালু হওয়ার সম্ভাবনা আছে। যদি আমাদের সরকারের পক্ষ থেকে এম হাসান, আপনি এই ভিসার বিষয়টা নিয়ে দয়া করে আমাকে যদি আরেকবার ইমেল করেন, আমি এটা নিয়ে আলাদা করে ফোকাস করব। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জনাব রায়হান মুস্তাফিজ, বলেন ভাই, আনমিউট করে নেন। জি বলেন ভাই, আপনার কথা আপনার আনমিউট করতে হবে ভাই। শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি শুনতে পাচ্ছি। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার কথা হলো যে গত 6 মাসে আসলে কি কোনো সংস্কার হয়েছে? আমার তো মনে হয় না। এখন বিষয় হলো যে আমার মনে হচ্ছে যে প্রত্যেকেই কেন জানি বিএনপির পিছনে লেগে আছে, মানে দোষ দেওয়া এটা সেটা। তারা চাঁদাবাজি করতেছে, অন্যায় করতেছে, ভালো কথা। দল তো তাদের সাথে সম্পর্ক রাখতেছে না, সরকার কেন তাদেরকে ধরতেছে না? দল থেকে বলা হচ্ছে এদেরকে ধরে ইচ্ছা মতন শাস্তি দিবে। সরকার কি তাদেরকে ধরতেছে? কাউকে কিন্তু ধরতেছে না, কিন্তু ভালোভাবে তাদেরকে দোষ দেওয়া হচ্ছে। আর আমি দেখছি আমার নিজের এলাকাতে, আমি দেখছি যে জামাত বিএনপি সারাজন একসাথে ছিল, সেই জামাতের একজন নেতা ওপেনলি মসজিদে এসে বলে বসলো, আপনারা 100 টাকার বিদায় করে আরেক স্বৈরাচারকে চান কিনা। এইখান থেকে দ্বন্দ্বের শুরু, এইখান থেকে তাদের মধ্যে দ্বন্দ্বের শুরু, এবং সেটা এখন প্রকট আকার ধারণ করছে ভাই। এখন আমার বিষয় হলো যে 6 মাসে কি 100 জন অপরাধীরা গ্রেপ্তার করছে সরকার? করে নাই কিন্তু। প্রত্যেকটা দিন আন্দোলন, প্রত্যেকটা দিন এই দাবি সেই দাবি, অমুক দাবি তমুক দাবি, যত অযৌক্তিক দাবি, কিছুই কি হ্যান্ডেল করতে পারে নাই তো। গত 6 মাসে চিহ্নিত অপরাধী, গত 16 বছরে 64 জেলার এসপি, এএসপি, ওসি সবার লিস্ট আছে। কয়জনকে সরানো হয়েছে বলেন? কাউকে কিন্তু সরানো হয় নাই। এবং স্টুডেন্টরা যারা সমন্বয়ক ছিল, এরাও কেন জানি শুধু এক দল নিয়ে পড়েছে। বিএনপি জাহান্নামে যা, বিএনপির কি অন্যায় একটু শাস্তি দিবে, দল থেকে বলা হয়েছে। বিএনপি সহযোগিতা করতেছেন এই কথা বলতেছে, বিএনপিকে একবারও বলছে অপরাধী কাউকে ধরেন না, কাউকে শাস্তি দিয়েন না। আপনারা বারবার বললেন বিএনপি এটা বাধা দেয় সেটা বাধা দেয়। বিএনপির দাবি অনুযায়ী যদি সবই হইতো, তার নির্বাচনের কথা বললে তো আপনারা কেন রাজি হন না? বিএনপি নির্বাচন সেটা তো রাজি হন না কেন? বিএনপি সব কথা আপনারা রাজি গেছেন, নির্বাচন রাজি হন না। রাহেল মুস্তাফিজ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছেন যে ধরেন বিএনপি কিন্তু এ পর্যন্ত দল থেকে মানে 500-700 লোককে কিন্তু বহিষ্কার করেছে বিভিন্ন অভিযোগে, কিন্তু স্থানীয় প্রশাসন কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমাদের আওয়ামী পন্থী মিডিয়া গুলো কিন্তু এই বিষয়গুলোকে ওইভাবে সামনেও আনছে না। তো যার ফলে ধরেন বিএনপি কোণঠাসা করার একটা প্রচেষ্টা আছে। আর সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে এই মুহূর্তে বিএনপি, জামাত বা অন্যান্য দলের মধ্যে যে অনৈক্য, তাদের মধ্যে যে টানাপোড়েন, এগুলো আসলে আওয়ামী লীগকে সুবিধা করে দিচ্ছে। তো এই জায়গাটা নিশ্চয়ই তারা যদি বোঝেন তো ভালো, না বুঝলে আমাদেরকে আরো বড় বিপর্যয়ের মধ্যে পড়তে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাহেল মুস্তাফিজ। জনাব আব্দুর রহিম, আপনার কাছ থেকে শুনি। হ্যালো, আসসালামু আলাইকুম কনক ভাই। আপনি এখানে যে বিষয়টা দিলেন যে 6 মাস পরে আওয়ামী লীগ বাংলাদেশে হরতাল ডাকতেছে,
আমি ওই যে আজকে কর্নেল হাসিন ভাই একটা টক শোতে বলছিলেন আওয়ামী লীগ ইজ ফার্স্ট, আওয়ামী লীগ নিয়ে আলাপ করাটাই আমাদের বৃথা। এবং ওই যে সাকিব আলী ভাই বলছেন, আমি শুধু আপনাকে একটা কথা বলবো, আমি আজকে অনেকদিন যাবত এই টক শো এগুলো দেখার পর আমি চিন্তা করলাম যে ডক্টর ইউনূস স্যারকে বোঝার জন্য উনার কিছু বই পড়ি। এবং আপনি দেখেন আমি উনার কিছু বই কিনে আনছি, এর মধ্যে এই যে একটা বই হলো যোগ্য প্রার্থী আন্দোলন। আমি যদি আপনার এই অনুষ্ঠানটা আমাদের দেশ নায়ক তারেক রহমান স্যার দেখেন, আমি উনার উদ্দেশ্যে বলবো আপনার মাধ্যমে পৃথিবীতে এমন একজন রাজনীতিবিদ দেখান যার পিতা এবং মাতা দুইজনে একটা দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন। সুতরাং একমাত্র আপনার তারেক রহমান, আপনার চাওয়া এবং পাওয়ার কোনো কিছু বাকি নেই। আমি আপনাকে অনুরোধ করব এই ডক্টর ইউনূস স্যারের এই যোগ্য প্রার্থী আন্দোলন এই বইটা একটু পড়বেন এবং বিএনপির নেতৃবৃন্দকে বলবে বইটা পড়বেন। এই বইটার একটা জায়গায় ডক্টর ইউনূস স্যারের সাথে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা সাক্ষাৎকার বা একটা ইন্টারভিউর কথা আমি পড়লাম একটু আগে, যে গ্রাম সরকার নিয়ে যখন ডক্টর ইউনূস স্যার বলছিলেন তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনার ধারণাটাকে গ্রহণ করছিলেন। বাট তখন যে স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন আব্দুল হালিম, উনি এটা মেনে নিতে পারেন নাই, উনি এটার পক্ষে ছিলেন না। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ডক্টর ইউনূস স্যারকে বলছিলেন আপনি আমার প্রশ্নের উত্তর দেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোনো টিভিতে না, কোনো গণভবনে না, কোনো বঙ্গভবনে না, এই গাইবান্ধার সাদুল্লাপুর একটা গ্রামের একটা তাল গাছের নিচে বসে ডক্টর ইউনূস স্যারকে উনি প্রশ্ন করছেন আর ডক্টর ইউনূস স্যার থেকে প্রশ্নের উত্তরগুলো নিয়েছেন। তাই আমি বলবো আপনারা যারা বিএনপির যারা আছেন এই যোগ্য প্রার্থী আন্দোলন বইটা পড়েন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বুঝেন, ডক্টর ইউনূস স্যারকে বুঝেন, আর যারা আওয়ামী লীগ আসার স্বপ্ন দেখেন উনাদেরকে বলে দিই ইট ইজ ফার্স্ট, এটা নিয়ে আলাপ করে কোনো লাভ নেই। আর আমি বর্তমান সরকারের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমি দেশ নায়ক তারেক রহমানকে একদিক থেকে ধন্যবাদ জানাই, উনি যে পরিমাণ বিএনপির নেতাদেরকে বহিষ্কার করছে, নিশ্চয়ই তারা দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, আমাদের সংস্কার বিরোধী কাজ করার কারণে, অন্যায় কারণে বহিষ্কার করেছে। উনি যে অপরাধে তাদেরকে বহিষ্কার করছে, আমার দৃষ্টিকোণ থেকে বর্তমান সরকারের উচিত ছিল যতজনকে বহিষ্কার করছে প্রত্যেককে গ্রেপ্তার করে ওদেরকে ডিম থেরাপি দেওয়া দরকার ছিল, যে তোমাদেরকে কেন তারেক সাহেব দল থেকে বহিষ্কার করছে, তোমরা কি অপরাধ করছো। ধন্যবাদ আব্দুল রহিম। আমরা আপনার কথা বুঝতে পেরেছি, মূল কথা যে সব রাজনৈতিক দলগুলো। জনাব বাইজিদ রহমান, আপনার কাছ থেকে শুনি। কনক ভাই আসসালামু আলাইকুম। আমি নিউ ইয়র্কের ব্রঞ্জ থেকে আপনার সাথে ফোনে কয়েকবার কথা হয়েছিল, আলম ভাইয়ের সাথে যে আমি কাজ করেছিলাম। তো আমার কয়েকটা দাবির মধ্যে হলো এই আওয়ামী লীগের মানে কমসে কম লাখখানেক নেতাকর্মী বিভিন্নভাবে অপরাধী, তারা যে মানবতা বিরোধী অপরাধ করেছে, তো তাদেরকে দিয়ে একটা ট্রাইব্যুনাল, শুধু ঢাকা কেন্দ্রিক ট্রাইব্যুনাল দিয়ে তাদেরকে শাস্তির আওতায় আনতে গেলে কমসে কম 100 বছরের সময় লাগবে। তো আমি চাচ্ছি প্রত্যেক জেলায় জেলায় ট্রাইব্যুনাল গুলা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হোক, প্রতিটি জেলায় জেলায় যেন তাদেরকে শাস্তির আওতায় এবং দ্রুত তদন্ত করলে তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনা যাবে। আর দ্বিতীয় কথা হলো, আমাদের যে প্রক্লেমেশনের ডিক্লারেশনের কথা ছিল, আমি যে যারা এটার দায়িত্বে ছিলেন তাদেরকে আমি একটু সমালোচনা করতে চাই। সেটা হলো, ভাই আপনারা একটা প্রক্লেমেশন করবেন, একটা গ্রামের একটা সাধারণ বিয়ে বাড়ির অনুষ্ঠান করতে হলো 2-3 জনকে নিয়ে মিটিং করতে হয়, 2-3টা মিটিং করতে হয়। আপনার একটা জাতির প্রক্লেমেশন ঘোষণা করবেন, এটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে। তা আমি চাই আপনারা দ্রুত একটা টেবিলে আসলে সবগুলো রাজনৈতিক দল, ফ্যাসিস্ট বিরোধী যতগুলো রাজনৈতিক দল আছে সবার সাথে একটা নয়, 2টা নয়, প্রয়োজনে 10টা করে মিটিং করবেন। মিটিং করতে একটা জায়গায় এসে আওয়ামী লীগের নেগেটিভ, আওয়ামী লীগের যে সব সাংস্কৃতিক যে কালচারাল যে নেগেটিভ গুলো আছে, যারা এখনো আওয়ামী লীগের পারপাস বিভিন্ন ভাবে সার্ভ করছে, তাদেরকে মুখপাত করুন। আজকে 6 মাস হলো, কয়টা ওয়েব সিরিজ হয়েছে, কয়টা নাটক হয়েছে, কয়টা কবিতা হয়েছে, কয়টা গল্প হয়েছে, কয়টা উপন্যাস হয়েছে, তাদেরকে মোকাবেলা করার জন্য আমি চাই যে কালচারাল যে আমাদের দল গুলা ছিল তাদেরকে পরিষ্কার করে সৃজনশীল, আরো বেশি মানুষকে টাচি গল্প, উপন্যাস, সত্য কাহিনী আপনারা এগুলো প্রচার করার ব্যবস্থা করুন। আর আমার বিএনপির প্রতি আহ্বান থাকলো, আপনারা কি ভুলে গেছেন আপনাদের দেশ নেত্রী
6 বছর একটা মিথ্যা মামলা জেল খাটতে হইলো, 2 বছর কারাগারে, 2 বছর হাউস রেস্ট, 2 বছর আদালতে। আপনারা এসব ভুলে গেছেন? আপনারা কি ভুলে গেছেন আপনাদের নেতাকর্মীরা ধান খেতে ঘুমিয়েছিল? আমার মনে হচ্ছে আপনারা এসব ভুলে গেছেন। আর ভুলে যদি নাই যাবেন তাহলে কেন আপনি 2-1 পয়সার জন্য এই সস্তা, এই কি জায়গা চাঁদাবাজি, আওয়ামী লীগের সাথে সখ্যতা, এলাকার আওয়ামী লীগের সাথে বন্ধুত্বতা এইসব কেন করছেন? এইসব করে আপনারা যদি পতন হয়, বিএনপির যদি পতন হয়, এ দেশের বাংলাদেশের পতন হয়। গত 15 বছর আমরা দেখছি বিএনপি ক্ষমতা নাই, এদেশের হুজুরেরা মাহফিল করতে পারে নাই, এদেশের সাংবাদিকরা খবর লিখতে পারে নাই, এদেশের লেখকেরা লিখতে পারে নাই, এদেশের কার্টুনিস্টরা কার্টুন আঁকতে পারে নাই, এদেশের ইমামেরা মসজিদে খুতবা দিতে পারে নাই। বিএনপির পতন মানে বাংলাদেশের পতন, আপনারা এটা মনে রাখতে হবে। তো কানক স্যার ভাই, আপনাকে ধন্যবাদ, ভবিষ্যতে আবার কথা হবে। ধন্যবাদ বাইজিদ ভাই, আপনাকে ধন্যবাদ। জনাব জালালী সঙ্গীত, আপনার কথা শুনি, বলেন। আসসালামু আলাইকুম সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশ্বের যে যেখান থেকে দেখছেন শুনছেন, আল্লাহ শুকরিয়া সুযোগ দেওয়ার জন্য। অন্তর্বর্তী 6 মাসের মধ্যে আওয়ামী লীগ হরতাল বা ফিরে আসার প্ল্যান, শিরোনাম যেটা। তো অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আশা খরগোশ ক্ষতি, কিন্তু খরগোশ ঘুমন্ত। অন দি আদার হ্যান্ড কচ্ছপ রমুসাদের গুড়ায় চড়ে দ্রুত সিংহাসনের দিকে দাবমান। তো দেখা বিষাক্ত সাপ যেভাবে শীতকালে গর্তে লুকিয়ে থাকে, গরম আসলে বেরিয়ে পড়ে দংশন করে, আওয়ামী লীগের অতীত খায়খাসিয়তের এটাই প্রকৃষ্ট প্রমাণ এবং উদাহরণ। এটা প্রতিরোধ করার জন্য বিএনপি এবং জামাত এবং সমমনাদের যেখানে উচিত ছিল শাপলা হত্যা, পিলখানা হত্যা, সাম্প্রতিক ছাত্র জনতা হত্যা, গুম, আয়নাগর, পাচার, লুপাট, এগুলোর বিচারের জন্য হরতাল, মিছিল, ঘেরাও করা, সেটা না করে ওনারা অন্তর্দ্বন্দ্বে, কাদা চুরাচুরিতে লিপ্ত, যেটা বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলকেই বুথে কিলাচ্ছে। পরিণামে আপন পায়ে নয়, আপন মাথায় কুড়াল মারতেছেন। এমন যদি চলে এবং সংযত না হন, তাহলে দুই দলের ভাগ্যেই আবার গুম, হত্যা, ক্রস ফায়ারে পড়বেন। জাতিকেও বিভ্রান্ত করেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব টিপু, আপনি ইউকে থেকে খুব সম্ভবত, আপনি বলেন। আপনার আমি আরেকজন অতিথি আছেন, এই দুজনকে নিয়ে আমি শেষ করবো আজকের অনুষ্ঠান। জি টিপু সাহেব, আপনার কথা শুনি। থ্যাংক ইউ ভাই, আমাকে আবার রিটার্ন করার জন্য। এই যে কনেক ভাই, একটা জিনিস আমার খুবই খারাপ লাগে, এই যে মানুষ আপনার অলরেডি আপনার একটু চাটু করাতে স্টার্ট করে ফেলছে। একটু আগে একজন বলছেন দেশ নাকি, এইরকম কি কি ধরনের কথাবার্তা ভাই? এইগুলা অভ্যাসটা ছাড়েন, আর কত তেল মারবেন ভাই? তারেক রহমান কিভাবে উনি জি, আমি উনার ইন্টারভিউ গুলা দেখি, উনি এগুলা ভালো পান না এনিমো। কারণ আমাদের এই যে আপনি ইউএসএ থাকেন আর ইউকে তে আমরা থাকি, একটা সভ্য দেশের কালচার কমপ্লিটলি ডিফারেন্ট। তারেক রহমান তো আপনার গত 15-20 বছর ধরে আপনার ইউকে তে আছেন, উনি অনেক জিনিস অ্যাডপ্ট করছেন বাংলাদেশে। আমি আজকে বুঝতে পারতেছি যে তারেক রহমান ওই ধরনের এই যে একটা আপনার ক্যারেক্টারিস্টিক্স আর ভালো মানে ভালো লাগে না। এনিওয়ে, মেইন জিনিস আমি শেয়ার করতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশ না, বাংলাদেশ মানে আওয়ামী লীগ না, বাংলাদেশ জনগণের বাংলাদেশ। আরেকজন বলছে বিএনপি যদি ধূলিসাৎ হয়ে যায় বাংলাদেশ ধূলিসাৎ। নো, বাংলাদেশ জনগণের বাংলাদেশ। বাংলাদেশ মানে নাই বিএনপি, বাংলাদেশ মানে নাই আওয়ামী লীগ। দো আমাদের যে লাস্ট 5 মাস অনেক কিছু হয়েছে, মানে সংগ্রাম, মানে প্রোটেস্ট আফটার প্রোটেস্ট, এটা আপনার ইনএক্সপেরিয়েন্স। ওই যে আপনার দাদা বলেন বুইরা খাটাস, আপনি যদি দেন তাহলে ওরা কাজ করবে কিভাবে ভাই? আপনার দরকার গরম গরম রক্ত। এই বুইরা খাটাস দিয়ে যারা আপনার এখনো ডায়াপার পরে, ওদের দিয়ে এই কাজ হবে না। আপনি যদি একজন কৃষককে বলেন তুই গিয়ে ট্রাক্টর চালা, ও তো ট্রাক্টর চালাইতে পারবে না। যে মানুষ যে জবের জন্য আপনার ওই মানুষকে তো আপনি বহাল করতে হবে। ডক্টর ইউনিস হাইলি রিগার্ডেড, বাট অ্যারাউন্ড যে মানুষ আছেন ওরা না। আর বিএনপি আপনার যদি এই যে চাঁদাবাজি আর এইসব যদি বন্ধ না করে, তারা বুঝতেছে যে ওরা যদি ইলেকশন হয় গ্রান্টেড পাস, ওই দিন কাল চলে গেছে। হাসিনা যদি 36 দিনে যাইতে পারে, 15-16 বছর এই যে আপনার ফ্যাসিস্ট গভর্নমেন্ট, আপনার বিএনপি যদি আবার এই সেম জিনিস করে, ওদের কি 36 ঘন্টা লাস্ট করতে পারবে?
ওদের চিন্তা করা উচিত। এখন ধরেন এটা ভেরি আনফরচুনেট যে ধরেন দলের শীর্ষ কমান্ড থেকে আপনি যদি দেখেন যে ক্রমাগত আহ্বান জানানো হচ্ছে, ক্রমাগত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু তারপরও হয়তো মাত্রা কিছুটা কমে আসছে, কিন্তু কমে নাই এখনো, মানুষ ক্ষুব্ধ, বারবার এগুলো আসছে। এবং ধরেন এরকম একটা পরিস্থিতিতে মানে কে কার শত্রু, আমার শত্রুই চিহ্নিত করতে পারছে না বিএনপি জামাত। মানে বিএনপি জামাতের মধ্যে যখন মিত্রতা প্রয়োজন তখন তারা পরস্পরের শত্রু হয়ে গেছে, বা অন্যান্য দলগুলো যখন একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে এই সরকারকে সহযোগিতা করা উচিত, বিচারের কাজটা আগায় নেওয়া উচিত, সেখানে ধরেন নির্বাচন, এই দাবি ওই দাবি, নানা কিছু দিয়ে বিভ্রান্ত হচ্ছে। জনাব টিপু, আপনাকে ধন্যবাদ, আমার প্রায় আরেকদিন শরীক হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাপ্রিশিয়েট। জি দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন নিশ্চয়ই আপনি আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। মাত্র 6 মাসের মাথায় হাসিনার দল আওয়ামী লীগ হরতালের ডাক দিচ্ছে। এগুলো অবশ্য অনেক আওয়াজ, এগুলো আপনারা জানেন যে হাসিনা চট করে ঢুকে যাব, হ্যান করব ত্যান করব, আপনারা ফেসবুকে প্রায় দেখবেন অমুক নেতা যে কোনো সময় আসছে, নানাভাবে তারা তাদের পরাজিত নেতা কর্মীদেরকে চাঙ্গা রাখার চেষ্টা করছে, নানা রকম কিছু হচ্ছে। কিন্তু এই যে দুঃসাহস, এই যে 6 মাসের মাথায় এসে এই যে অবস্থাটা আমরা দেখছি, বিচারের যেই ধীর গতি, বিরোধী রাজনৈতিক দলগুলো বা সমমনা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিরোধ, সে বিরোধ কিন্তু হাসিনাকে শক্তিশালী করছে। পাশাপাশি সরকারে যারা আছেন তারা বিচার বা এইসবের চেয়ে অনেক বেশি মনোযোগী মনে হচ্ছে নতুন দল গঠনে। তো সব মিলিয়ে একটা তালগোল পাকানো অবস্থা আর কি। এই অবস্থাটা থেকে আমরা মুক্তি চাই। এই অবস্থাটা থেকে কি করতে হবে সে বিষয়টি নিয়ে সাধারণ মানুষ তাদের বেশ কিছু মতামত তুলে ধরেছেন। আশা করি রাজনৈতিক দলগুলো সেটি বুঝতে সক্ষম হবেন এবং প্রত্যেকেরই বক্তব্য এই মুহূর্তে আমাদের একটি ঐক্যবদ্ধ ভাবে কাজ করা উচিত। এই অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়ানো উচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের যেসব অপদার্থগুলো আছে ডক্টর ইউনূস উচিত তাদেরকে সরিয়ে নতুন ভাবে রিপ্লেস করা। আগামী 8ই ফেব্রুয়ারি এই সরকারের 6 মাস পূর্ণ হবে। 6 মাস পরে আসলে আমাদেরও কথার টোন অনেক চেঞ্জ হবে, কারণ 6 মাস একটা দীর্ঘ সময় নিজেদেরকে প্রমাণ করার জন্য। আমরা কাউকে হাত মস্ক করার জন্য বসাই নেই, আমরা কাউকে কি বলবো মানে আরামাইশে দিন কাটানোর জন্য বসাই নেই আর কি। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে এই বিষয়টি সবাই গুরুত্ব সহকারে দেখবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হোক, ফ্যাসিস্ট হাসিনার এবং তার সহযোগীদের দ্রুত বিচার করা হোক। বিশেষ প্রয়োজনে স্পেশাল আরেকটি ট্রাইব্যুনাল করে সামারি ট্রায়ালের মাধ্যমে, ভিডিও এভিডেন্সের মাধ্যমে, অডিও এভিডেন্সের মাধ্যমে, পত্রিকার ছবির মাধ্যমে অনেকভাবেই এখন সামারি ট্রায়ালে বিচার করা সম্ভব, কারণ ইমিডিয়েট পাস একটা ঘটনা নিয়ে এত তদন্ত করার কিছু নাই বলেই আমি মনে করি এবং আমার মতো অনেকেই মনে করেন। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটি ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপডেট ভিডিও পেতে চাইলে 9 মিনিটে চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগুলো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।